হ্যালো বন্ধুগণ, আমি সাইলাস হালদার। সবাইকে আমার ডেটা সায়েন্স বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে স্ট্যাটিস্টিক্স ফর মেশিন লার্নিং এই প্লেলিস্টটি কন্টিনিউ করব এবং আজকে আমার টপিক হচ্ছে পেরিটো ডিস্ট্রিবিউশন। পেরিটো ডিস্ট্রিবিউশন খুবই একটি জনপ্রিয় ডিস্ট্রিবিউশন। আমরা বিগত ক্লাসে নরমালাইজেশন দেখেছি, লগ নরমালাইজেশন দেখেছি, তারপরে আমরা পাওয়ার ল ডিস্ট্রিবিউশন এই সম্পর্কে গবেষণা করেছি এবং কিভাবে এটাকে নরমালাইজ করা যায় তা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। বর্তমানে আমরা প্যারিটো ডিস্ট্রিবিউশনের পর্যায়ে আছি এবং এরপরে আমরা আরও কিছু নিয়ে আলোচনা করব। কি নিয়ে সামনের ভিডিওতে আলোচনা করতেছি আমি ভিডিও শেষে সেটা ব্যাখ্যা করব। তো প্যারিটো ডিস্ট্রিবিউশনটা কেমন? প্যারিটো ডিস্ট্রিবিউশন একটা বিশেষ ধরনের পাওয়ার ল ডিস্ট্রিবিউশন। আপনি আমাকে বলতে পারেন, আমরা তো গত ক্লাসেই পাওয়ার ল ডিস্ট্রিবিউশন সম্পর্কে আলোচনা করেছি, এটা কেন পাওয়ার ল ডিস্ট্রিবিউশন, মানে আজকেও কেন পাওয়ার ল ডিস্ট্রিবিউশন? কারণ এটা পাওয়ার লর উপর বেস করে এই ডিস্ট্রিবিউশনটা ব্যাখ্যা করা হয়েছে এবং আমাদের মেশিন লার্নিং প্রজেক্টের বিভিন্ন জায়গায় এই ডিস্ট্রিবিউশনটা কাজে লাগবে। সেজন্য আজকে আমার সিলেকশন প্যারিটো ডিস্ট্রিবিউশন। তাহলে এটা পাওয়ার লয়ের মতোই কাজ করে, সেজন্য আমরা তাকে বলবো এক বিশেষ ধরনের পাওয়ার ল ডিস্ট্রিবিউশন। এর নির্দিষ্ট একটা সীমা আছে। আমরা বিগত ক্লাসে কিন্তু পাওয়ার ল ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করেছিলাম। তো পাওয়ার ল ডিস্ট্রিবিউশনটা ঠিক এরকম ছিল না? এরকম করে এসে এভাবে গিয়েছিল, তাই না? কার্ভটা এরকম ছিল, এটাকে আমরা বলেছিলাম পাওয়ার ল ডিস্ট্রিবিউশন। তো এখন প্যারিটো ডিস্ট্রিবিউশনের কার্ভটা কেমন, এটা নিয়েই আজকে আলোচনা করব এবং এটা থেকে কিভাবে আমরা নরমালাইজ করতে পারি সেটা নিয়েও আলোচনা করব। তো আমাদের পাওয়ার ল ডিস্ট্রিবিউশনে যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করেছিলাম, ওখানে পি অফ এক্স প্রপোর্শনাল টু এক্স টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, এরকম একটা সূত্র আমরা পাওয়ার ল ডিস্ট্রিবিউশনে আমরা দেখিয়েছিলাম। কিন্তু যখন আমরা পেরিটো ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব, তখন এর মধ্যে একটি জিনিস বিদ্যমান হয়ে যাবে, সেটা হচ্ছে এক্স মিনিমাম, অর্থাৎ নির্দিষ্ট একটা সীমা থাকবে। এই সীমার ভ্যালু নিয়ে আমাকে ক্যালকুলেশন করতে হবে, এর বাইরে আমি যেতে পারবো না। এখানে একটি নির্দিষ্ট সীমা থাকবে, সীমার একটা ভ্যালু থাকবে, সেটাকে আমরা বলবো এক্স মিনিমাম। তো এটার ফর্মুলাটা কেমন দাঁড়াবে? ফর্মুলাটা এরকম, পি অফ এক্স ইজ ইকুয়াল টু আলফা এক্স মিনিমাম, উপরে থাকবে আলফা, তারপরে নিচে থাকবে হচ্ছে গিয়া এক্স, অর্থাৎ যে র্যান্ডম ভেরিয়েবল থাকবে, র্যান্ডম ভেরিয়েবল, তারপরে হচ্ছে আলফা প্লাস 1। অর্থাৎ দেখেন, আমরা যখন পাওয়ার ল ডিস্ট্রিবিউশন করেছিলাম তখন আমরা শুধু এক্সের উপরে পাওয়ারটাকেই ফলো করেছি, তাই না? কিন্তু যখন আমরা পেরিটো ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করতেছি তখন বলে দিচ্ছি এখানে এক্সের একটা নির্দিষ্ট সীমা থাকবে, এক্স মিনিমাম, ওই ভ্যালুর বাইরে আমি যেতে পারবো না, তার উপরে পাওয়ার করতে হবে এবং নিচে যে র্যান্ডম ভেরিয়েবলটা থাকবে, র্যান্ডম ভেরিয়েবলের সাথে আলফা পাওয়ার করে তার সাথে প্লাস 1 করতে হবে। এটাই হচ্ছে গিয়ে প্যারিটো ডিস্ট্রিবিউশনের ফর্মুলা। এটা কি প্যারিটো ডিস্ট্রিবিউশনের ফর্মুলা। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা যে সূত্রটা লিখলাম, এই সূত্রের মধ্যে অবশ্যই র্যান্ডম ভেরিয়েবল এক্স যেটা থাকবে সেটা
এই এক্স মিনিমাম, এক্সের একটা মিনিমাম ভ্যালু আমরা অবশ্যই ধরে নিব কিংবা আইডিয়া করে নিব যখন আমরা ক্যালকুলেশন করব, ডিস্ট্রিবিউশন কার্ভ তৈরি করব কিংবা আমাদের মেশিন লার্নিংয়ে ইউজ করব, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই একটা নির্দিষ্ট সীমার ভ্যালু এই জায়গায় ধরব, এক্স মিনিমাম। তো এই মিনিমামের ভ্যালু থেকে র্যান্ডম ভ্যালুটা সবসময় বড় বা এটা সমান থাকতে হবে, এর কম কখনো হতে পারবে না, অর্থাৎ মিনিমামের ভ্যালুর নিচে যেতে পারবে না। আর এটা কিন্তু আমরা ধরে নেব, এটা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ধরে নেব, ঠিক আছে। আর এখানে আলফা ইজ গ্রেটার দ্যান 0, অর্থাৎ যে পাওয়ারটা থাকবে সেটা অবশ্যই 0 থেকে বড় হতে হবে। কিন্তু যখন আমরা পাওয়ার ল ডিস্ট্রিবিউশন করেছিলাম তখন কিন্তু বলেছি আলফা 1-এর থেকে বড় থাকবে, তাই না? কিন্তু এখন আমরা বলতেছি 0 থেকে বড় থাকবে। তো এখানে আলফা হচ্ছে বন্টনের আকৃতি, আলফা কি বন্টনের আকৃতি। কোন আলফা? এই যে এই আলফাটা হচ্ছে গিয়ে বন্টনের আকৃতি, যেটা এক্স মিনিমামের আগে বিদ্যমান। আমরা দেখেন আগের ইয়েতে কিন্তু এটা প্রপোর্শনাল টু বুঝিয়েছি, এখানে কিন্তু আলফা কিন্তু আলফাই, হ্যাঁ, আলফার ভ্যালু এখানে আমরা প্রয়োগ করব। তো যাই হোক আমরা আসতেছি, এক্স মিনিমাম এটা আমি বুঝিয়েছি, এরপরে আমি লিখে দিচ্ছি, অর্থাৎ যে সীমা থেকে শুরু হবে, নিম্ন সীমা বলতে পারি, একটা সীমানা দেওয়া থাকবে, ধরেন 2 দেওয়া হয়েছে, 2-এর উপরে আমাকে র্যান্ডম ভ্যালু নিতে হবে, এর নিচে আমি র্যান্ডম ভ্যালু কল্পনা করতে পারবো না। সুতরাং এই এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন। একটু করে রিপিট করি, আমরা পাওয়ার লতে এই ধরনের সূত্র দেখেছিলাম, কিন্তু পেরিটো ডিস্ট্রিবিউশনে এসে আমরা এই ধরনের সূত্র পেয়েছি। এর মধ্যে এই আলফা জিনিসটা হচ্ছে বন্টনের আকৃতি, এবং এক্স মিনিমাম সেটা হচ্ছে নিম্ন সীমা। এখানে এক্স মিনিমাম যে ভ্যালু থাকবে র্যান্ডম ভ্যারিয়েবল, র্যান্ডম ভ্যালুগুলা তার চেয়ে বড় বা সমান হতে হবে, এবং আলফার মান কখনো 0 হতে পারবে না। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, ভাই পাওয়ার ল তো ঠিক ছিল, কেন প্যারিটো আসছে? আসলে হয়েছে কি, আমাদের বিশিষ্ট অর্থনীতিবিদ মিস্টার ভিলফ্রেডো প্যারেটো, আমি লিখে দিই ভিলফ্রেডো প্যারেটো, তিনি একজন ইতালিয়ান বিজ্ঞানী, অর্থনীতিবিদ সম্ভবত। তিনি ইতালিতে দেখলেন যে 20% মানে দেশের সম্পদের বেশিরভাগই নিয়ন্ত্রণ করে 20% মানুষ। তাই তিনি অসমতা নিয়ে একটি ক্যালকুলেশন করেছিলেন। 1896 সালে তিনি এই প্যারেটো ডিস্ট্রিবিউশনের ধারণা দেন। তো এখানে দেখেন, এর আগে আমরা পাওয়ার ল নিয়ে কাজ করতাম, কিন্তু মিস্টার প্যারেটো সর্বপ্রথম এই ধারণাটা দেন যে ইতালিতে 20% মানুষই 80% সম্পদ নিয়ন্ত্রণ করত। ওই ক্যালকুলেশনের মাধ্যমে, মানে ওই অসমতা ক্যালকুলেশনের মাধ্যমে তিনি একটি তত্ত্ব প্রদান করেন যে 80-20 এই তত্ত্বটা প্রদান করেন। আর আমাদের প্যারেটো ডিস্ট্রিবিউশন এই তত্ত্ব ফলো করে, অর্থাৎ আমরা বলতে পারি, আপনি যদি কোম্পানির দিকে তাকান দেখবেন 20% মানুষ 80% লাভ নিয়ে আসে। সবাই কি লাভ আনতে পারে না? 20% মানুষ কাজ করে, মার্কেটিংয়ের কাজ করে, তারা কিন্তু কোম্পানির জন্য যে লাভ্যাংশ বা স্যালারি ট্যালারি ইত্যাদি ইনকাম করার জন্য
টাকা পয়সা নিয়ে আসে। এর মধ্যে ডাটা এন্ট্রি অপারেটর থাকে, সিও থাকে, মালিক পক্ষ থাকে, সবাই কি আর কাজ করে? সবাই কি আর কাস্টমারের সাথে গিয়ে দেখা করে? না। তো এই ধারণা থেকে মিস্টার প্যারেটো সর্বপ্রথম প্যারেটো ডিস্ট্রিবিউশন সম্পর্কে ধারণা দেন। আশা করি বুঝতে পেরেছেন। আমরা বলতে পারি 80% সম্পদ 20% মানুষের কাছে থাকে, 80% আয় 20% ব্যবসা থেকে আসে, ইত্যাদি ইত্যাদি আমরা বলতে পারি। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখন এই প্যারেটোর একটা ফর্মুলা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমি যখন পাওয়ার লর ফর্মুলা আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম তখন কিন্তু কিছুটা ক্যালকুলেশন করে দেখিয়েছি। এখন আমরা এই প্যারেটোর যে ফর্মুলা আছে এটার উপরে সামান্য একটু ক্যালকুলেশন করব এবং এই যে পাওয়ার লয়ের যে সুন্দর গ্রাফটা এঁকেছি, যদিও সুন্দর হয়নি কিন্তু আমার কাছে সুন্দর, এরকম একটা গ্রাফ আমরা প্যারেটো ডিস্ট্রিবিউশনের মাধ্যমে অঙ্কন করার চেষ্টা করব, সেটা ক্যালকুলেশনের ভিত্তিতে। এখন আমরা ফর্মুলা পেয়েছি কি? ফর্মুলা পেয়েছি আলফা এক্সের এটা হচ্ছে মিনিমাম এবং নিচে ছিল হচ্ছে র্যান্ডম ভ্যালু আলফার সাথে +1। এটা কিন্তু পেয়েছি। এই ফর্মুলা নিয়ে আমাদের কাজ করতে হবে। তো পিএক্স, ঠিক আছে, এটা প্রপোর্শনাল টু এখানে দেওয়া যায়। এখন আমরা র্যান্ডম ভেরিয়েবলগুলোকে ধরি এরকম। সবার প্রথমে আমরা আলফার মানটা নিই। আমি ধরে নিলাম আলফা 3, জিরো হবে না, জিরো ব্যতীত যে কোনো মান নিতে পারি। তো আমি ধরে নিচ্ছি আলফা 3। এটা আমি উদাহরণস্বরূপ ধরে নিচ্ছি, আপনি যে কোনো জিনিস ধরে নিতে পারেন। আমি ধরে নিলাম এক্স মিনিমাম ইজ ইকুয়াল টু 2। তাহলে র্যান্ডম ভেরিয়েবল কি হবে? র্যান্ডম ভেরিয়েবল কি আমি 1 থেকে শুরু করতে পারবো? অবশ্যই না, কেননা আমি এখানে নির্দিষ্ট সীমা বলে দিছি। সীমা এগুলো আমি জাস্ট ধরে নিছি মানে অঙ্ক করার জন্য। এটা কিন্তু কোথা থেকে নিয়েছি এমনটা না। হ্যাঁ, আপনি যে কোনো মান ধরে নিতে পারেন। এক্স মিনিমাম 2 দেওয়া আছে, তাহলে আমাকে 2 এর থেকে বা বলা হয়েছিল কি র্যান্ডম ভেরিয়েবলটা হয় এক্স মিনিমাম থেকে বড় হবে অথবা এটা সমান হবে। তাহলে আমি 2 থেকে ধরতে পারি না। 2 হইলে তো র্যান্ডম ভেরিয়েবলটা এক্স মিনিমামের সমানই হয়, তাই না? তাহলে 2, 3, 4, 5 এই কয়টা ভ্যালু আমি নিলাম। তাহলে আমি কি করেছি? এই সূত্র অ্যাপ্লাই করব। এর মধ্যে এক্স ইজ ইকুয়াল টু আলফা ইজ ইকুয়াল টু 3, সেটা আমি ধরে নিয়েছি, লেট মানে ধরে নেওয়া, আর এক্স মিনিমাম হচ্ছে 2। এখন আমি ক্যালকুলেশন শুরু করে দিব। তো সুতরাং পি অফ 2 সেই আগের মতো পাওয়ার লতে যেরকম অঙ্ক করেছিলাম ওরকম। তাহলে এখানে আলফার জায়গায় 3 বসিয়ে দিলাম। আলফার জায়গায় 3, এক্স মিনিমাম কি আছে? এক্স মিনিমাম হচ্ছে 2, উপরে আলফা, আলফা সমান সমান কত? 3। সুন্দর হয়ে গেল। নিচে প্রথম ভ্যালু হচ্ছে 2, 2 এর উপরে আলফার ভ্যালু কত? 3 যোগ 1। এরকম করে আমি লিখতে পারি। লিখার পরে আমি যে ক্যালকুলেশন পাবো 3 পেয়েছি, 2 উপরে কিউব 8 পাবো, 2 দুগুণে 4, 2 8, আর এখানে 2 এর উপরে 4, 4 চারা 2 2 16 হয়, তাই না? এখন এখানে যদি আমি ক্যালকুলেশন করি 8 দুগুণা 16, 2.5, সরি এখানে ক্যালকুলেশন করলে 1.5 আসে। এটাই হচ্ছে রেজাল্ট। তাহলে পি অফ 3 আমরা ক্যালকুলেশন করে ফেলি সেমভাবে। আমি একবারের জন্য লিখে দিই, পরের বার আমি দ্রুত চলে যাব। তাহলে এখানে 2 এর জায়গায় কি হবে? পরের ভ্যালুটা র্যান্ডম ভ্যালু 3 আসবে। 3 উপরে 3 যোগ 1, কারণ আলফার ভ্যালু কত? 3, এটা তো আর চেঞ্জ হবে না। উপরে যে আলফার ভ্যালু সেটা কিন্তু চেঞ্জ হবে না। তাহলে এখানে রেজাল্ট কত আসতেছে? 0.2963। তারপরে পি অফ 4 সমান সমান, আমি আর ক্যালকুলেশন করতেছি না, এটা আপনাদের দায়িত্ব, কারণ আমি পাওয়ার লতে ভালোভাবে বুঝিয়েছিলাম। 0.9375 এবং P5 সমান সমান 0.0384। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। অর্থাৎ এই সূত্র ক্যালকুলেশন করে আমরা এরকম ভ্যালু পেয়েছি। এখন আমার গ্রাফ আঁকার সময় হয়ে গিয়েছে।
তাহলে আমি গ্রাফটা অঙ্কন করি। কার্ভটা এরকম হবে। এখানে ধরে নিলাম 0.0, তো এরকম ডট 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 আরও আছে, আমি এত কিছু লিখতেছি না। 1.4, 1.5, আর এখানে 1.0, 1-এর তো ভ্যালু নাই, 2 থেকে শুরু হয়েছে, 2, 3.4, 0, 3.0, 4.0, 5.0 আরও এরকম করে যেতে থাকবে। এখন আমার প্রথম রেজাল্ট আসছে 1.5, তাহলে এখানে আর একটু বাড়ায় দেই, 1.6 দেই। এখন 1.5টা এভাবে করে যাচ্ছে। এখন এই জায়গাটায় আসছে 1.5, মানে তারপরে আসছে কত, এটা 2-এর ভ্যালু, একটু ভুল হয়ে গেছে, 2 থেকে টানা উচিত ছিল, 1 এখানে দিয়েছি, তো তাই আমি ঠিক করে দেই। দুইয়ের ভ্যালু 1.5 এরকম করে আসছে কার্ভটা। তো এখানে 1.5 আসবে, তারপরে 3-এর ভ্যালু কত আসবে, 3-এর ভ্যালু 2 পয়েন্ট সামথিং, তারপরে এরকম করে ডট ডট করে 4, 5 এভাবে করে যাবে। এটা হাতে আঁকা গ্রাফ, অবশ্যই আমি যখন সফটওয়্যারে ক্যালকুলেশন করব তখন এত ঝামেলা হবে না, জাস্ট বোঝার জন্য। তাহলে আমার কার্ভটা এরকম দাঁড়াচ্ছে। আশা করি আপনারা এই ডিস্ট্রিবিউশনটা বুঝতে পারলেন। এখন আমি বলেছি এই জিনিসটা 80, 20 এই তত্ত্ব মেনে চলে, ঠিক আছে। এবং গত ক্লাসে আমি যে ডিস্ট্রিবিউশনটা পড়িয়েছিলাম সেটা ছিল পাওয়ার ল ডিস্ট্রিবিউশন। জিনিসটা দেখতে ঠিক এরকম। সুতরাং এই জিনিসটা যেহেতু 80-20% মেনে চলে, এই জিনিসটাও 80-20% মেনে চলে। এটাতে লেজ লম্বা। এখন আপনি এখানে দেখেন, এটা তো 80-20% মেনে চলে আমি বললাম, ঠিক এতটুকু যদি 20% ধরি, এতটুকু হচ্ছে 20% আর এদিকে 80%, এভাবে ধরা যায়। এখানেও আমরা এতটুকুর ক্ষেত্রে 20% ধরি আর এতটুকু 80%। তো আমি দেখতে পাচ্ছি স্পষ্টভাবে যে প্যারেটো ডিস্ট্রিবিউশন এবং পাওয়ার ল ডিস্ট্রিবিউশন দুইটাই 80-20% যে ফর্মুলাটা, অর্থাৎ মিস্টার প্যারেটো যে ফর্মুলাটা দিয়েছে এটা মেনটেন করতে পারতেছে। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয়, এটা বিভিন্ন এক্সামেও আসতে পারে, আমরা কিছুদিন আগে একটা ডিস্ট্রিবিউশন পড়েছিলাম না? ডিস্ট্রিবিউশনটা এরকম ছিল না? এই ডিস্ট্রিবিউশন, এটার নামটা কি? এটা হচ্ছে লগ নর্মাল ডিস্ট্রিবিউশন। এটা আমরা কিছুদিন আগেই পড়েছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্যারেটো ডিস্ট্রিবিউশন 80-20 এই তত্ত্বটা মেনে চলে। লগ নর্মাল ডিস্ট্রিবিউশনও 80-20টা মেনে চলে। তাহলে আমরা কি বলতে পারি লগ নর্মাল, ওই যে দেখেন এই জায়গায় যদি আমি হিসাব করি, এখানে যদি আমি 20% করি, এখানে যদি 80% করি, তাহলে কি এটা 80-20% মেনে চলে না? উত্তর হলো সব সময় না, সব সময় না। আপনার পাওয়ার ল ডিস্ট্রিবিউশন 80-20 মানবে, ইভেন প্যারেটো ডিস্ট্রিবিউশনও 80-20 মেনে চলে, কিন্তু আপনার এই লগ নর্মাল ডিস্ট্রিবিউশন সবসময় কিছু কিছু ক্ষেত্রে 80-20% মেনে চলে, তবে সবসময় মেনে চলতে পারে না। তো যাই হোক, মোটামুটি আমরা প্যারেটো ডিস্ট্রিবিউশন সম্পর্কে ভালোই ধারণা পেলাম। এখন এই পাওয়ার ল ডিস্ট্রিবিউশনকে নর্মালাইজ করতে আমরা দুটো উপায় খুঁজে পেয়েছিলাম। একটা হচ্ছে জেড স্কোয়ার নর্মালাইজেশন, আরেকটা হচ্ছে আমার পক্স কক্স, যেটা নিয়ে এখনও ভিডিও বানায় নাই, ভবিষ্যতে বানাবো। কিন্তু
এই প্যারিটো ডিস্ট্রিবিউশনকে নর্মালাইজ করতে আমরা কি কি ট্রান্সফরমেশন লাগাতে পারি, কি কি ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করতে পারি, সেটা আমাদেরকে জানতে হবে। মূলত প্যারিটো ডিস্ট্রিবিউশনকে নর্মালাইজ করতে আমরা 4 ধরনের ট্রান্সফরমেশন লাগাইতে পারি। তো 4 ধরনের ট্রান্সফরমেশনটা কেমন? প্রথমটা হচ্ছে মিন ম্যাক্স। তো মিন ম্যাক্স ট্রান্সফরমেশন স্কেলিং, মিন ম্যাক্স স্কেলিং বলে থাকি আমরা। তো মিন ম্যাক্স স্কেলিং এটা আমাদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে, ভবিষ্যতে মেশিন লার্নিংয়ের যে মডেলগুলো আছে সেই ক্ষেত্রে। জাস্ট সেজন্য আমি এটা তুলে ধরেছি। তো এই ফর্মুলাটা কেমন সেটা হচ্ছে গিয়া এক্স নর্মাল, সাধারণ নর্মাল সমান সমান এক্স এক্স মিন, তারপরে এক্স ম্যাক্স মাইনাস এক্স মিন। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে বা এই ট্রান্সফরমেশনের মাধ্যমে আমরা কিন্তু আমাদের এই প্যারিটো ডিস্ট্রিবিউশনটাকে নর্মালাইজ করতে পারি। এছাড়াও আমরা গত ক্লাসে আমি যেটা আলোচনা করেছিলাম জেড স্কোর টেবিল, জেড স্কোর ট্রান্সফরমেশন। তো জেড স্কোর ট্রান্সফরমেশনটা অবশ্যই আপনারা জানেন, এক্স স্ট্যান্ডার্ড থাকবে, এক্স মাইনাস যে মিনটা থাকবে সেটা সিগমা। এটা কয়েকবার করানো হয়েছে। এই ট্রান্সফরমেশন করেও আমরা কিন্তু নর্মালাইজ করতে পারি। এছাড়াও আমরা যে ট্রান্সফরমেশন করতে পারি সেটা হচ্ছে গিয়া লগ ট্রান্সফরমেশন। এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম। সেটা এরকম কীরকম, y ইজ ইকুয়াল টু লন এক্স। এখানে এটা ন্যাচারাল লগ, এর বেজ হচ্ছে ই। এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো যাই হোক, এই 3টা ট্রান্সফরমেশন আমরা মোটামুটি জানতে পারলাম। এবং আরও একটা ট্রান্সফরমেশন আছে, সেটা তো আমি আগেই বলেছি, সেটা হচ্ছে বক্স কক্স। তো আমার মেশিন লার্নিংয়ে যেহেতু কাজ করব ইন ফিউচারে, সেজন্য আমাকে সবচাইতে ভালো পারফরমেন্স দিবে যদি আমি এই 2টা ট্রান্সফরমেশনকে আমি বেছে নেই। সেক্ষেত্রে যদি প্যারিটো ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমি এই 2টা ট্রান্সফরমেশনকে বেছে নেই, তাহলে আমার নর্মালাইজ করতে সুবিধা হবে। তো আমরা এই দুটো নিয়ে ভবিষ্যতের ক্লাসে আলোচনা করব। অবশ্যই আমি এটার উপরে ভিডিও তৈরি করব। তো এই ছিল আজকে মোটামুটি বিস্তারিত বর্ণনা অফ প্যারিটো ডিস্ট্রিবিউশন। এখন আমি সংক্ষিপ্তভাবে তিনোটাকে, অর্থাৎ প্যারিটো ডিস্ট্রিবিউশন, পাওয়ার ল ডিস্ট্রিবিউশন এবং লগ নর্মাল ডিস্ট্রিবিউশন, এই 3টাকে একসাথে করে কিছু বলতে চাচ্ছি। তো দেখি আমি কিছু বলতে পারি কি না, আমি তুলনা করে দেখি। এখানে আমরা পেলাম প্যারিটো, তারপরে পেলাম হচ্ছে আমরা পাওয়ার ল, তারপরে পেলাম হচ্ছে লগ নর্মাল। এখন দেখি, আমি জাস্ট ক্ষুদ্র আলোচনা করব এক মিনিটের মধ্যে। আমরা 20-80 এই ফর্মুলা কে কে মেনে চলে? তাহলে এই 20-80 এটা মেনে চলে। আর পাওয়ার ল সে তো মেনে চলবেই, কিন্তু লগ নর্মাল সব ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে ইয়েস। আশা করি বুঝতে পেরেছি। অর্থাৎ আমি এই 3টা ডিস্ট্রিবিউশনকে যদি তুলনা করি 20-80%, কীভাবে কে মেনটেন করে সেটা নিয়ে আমি এখানে এভাবে আলোচনা করলাম। তারপরে দেখা গেল বড় মানের উপর প্রভাব, বড় মানের প্রভাব উপর। তাহলে বড় মানের উপর প্রভাব এটার নেই বললেই চলে, খুব কম। মানে এটা বড় মান নিয়ে তার মাথা ব্যথা নাই, আছে কিন্তু খুবই কম। আর এটাও সাধারণ রূপে, এটা সাধারণভাবে বা সাধারণ রূপে, কিন্তু এই ক্ষেত্রে অবশ্যই বড় মানের উপর প্রভাব থাকে। আপনি চিন্তা করেন,
লগ নর্মাল ডিস্ট্রিবিউশনে যখন আমরা আলোচনা করেছিলাম তখন আমরা এরকম এরকম গ্রাফ পেয়েছি না, এরকম গ্রাফ পেয়েছি না যে রাইট স্কিউ। এখানে স্যালারি হচ্ছে গিয়া যারা মালিক পক্ষ তাদের, অর্থাৎ তাদের স্যালারি একটু বেশি, তারপরে সিও, জিএম, ডিরেক্টর ইত্যাদি ইত্যাদি ক্যাটাগরিতে কিন্তু স্যালারির মানটা বেশি, তাই না? তাহলে কি বড় মানের উপর কিন্তু প্রভাব পড়তেছে, তাই না? জাস্ট আমি বোঝানোর জন্য এইভাবে করে লিখতেছি। আর টেইল, এই বিষয়ে আশা করি আপনাদের বেশি একটা বলতে হবে না, আপনারা বুঝতে পেরেছেন। এখানে অবশ্যই দীর্ঘ টেইল থাকে, অর্থাৎ এর লেজ কিন্তু অনেক লম্বা প্যারিটোর, এটা অবশ্যই দীর্ঘ লেজ। আপনারা ডিস্ট্রিবিউশনে দেখেছেন, আমি একটু দেখাই। এই যে দেখেন, এটার কিন্তু লম্বা লেজ, এটারও লম্বা লেজ। আর এখানে এই লগ নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কিন্তু অত বড় লেজ থাকে না, কম লেজ। আপনারা দেখেন এই যে লগ নর্মাল ডিস্ট্রিবিউশনের লেজটা কিন্তু অত বড় না, একটু কম পরিমাণে লেজ থাকে। কিন্তু তুলনামূলকভাবে বেশি লেজ কিন্তু এই প্যারিটো ডিস্ট্রিবিউশন এবং পাওয়ার ল ডিস্ট্রিবিউশনে থাকে। আর ছোট মান সব ক্ষেত্রেই কার্যকরী। আশা করি আপনারা এগুলোর মধ্যে কি তফাৎ, কে কীভাবে নেয় এটা আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে আমরা অনেক কিছু আলোচনা করলাম, এখনও আমরা নর্মালাইজ করিনি। আমাদের দুটো কাজ এখনও বাকি আছে। একটা হচ্ছে পাওয়ার লকে নর্মালাইজ করতে হবে এবং প্যারিটোকেও নর্মালাইজ করতে হবে। এই দুটো ভিডিও নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। হয়তোবা একবারে দুটো ক্লাস করতে পারবো না, দুটোকে একবারে ব্যাখ্যা করতে পারবো না। প্রথমে এটাকে নিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করব, তারপরের লেকচারে এটাকে নিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করব কিভাবে আমরা এই দুইটাকে নর্মালাইজ করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি সেটা আমি সংক্ষিপ্ত আলোচনা করব। বিগত ক্লাসে আমরা পাওয়ার ল নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমাদের মুখ্য বিষয় ছিল প্যারিটো ডিস্ট্রিবিউশন। তো পাওয়ার লতে এক্সের উপরে পাওয়ার থাকতো, সেটা নিয়ে আমরা বিস্তারিত ক্যালকুলেশন করেছি। কিন্তু প্যারিটোতে গিয়ে আমরা দেখতেছি এক্সের একটা নির্দিষ্ট সীমা থাকবে, সেই সীমা নিয়ে আমরা ক্যালকুলেশন করেছি। ক্যালকুলেশন করার পরে আমরা গ্রাফ অঙ্কন করেছি। অঙ্কন করে দেখতে পারতেছি যে এখানে নির্দিষ্ট সীমা থেকে শুরু করে আমরা ক্যালকুলেশন করি, আর এখানে আনলিমিটেড, জাস্ট ভ্যালুর উপর ডিপেন্ড করে, পাওয়ারের উপর ডিপেন্ড করে আমরা ক্যালকুলেশন করি। তো ক্যালকুলেশন করার পরে আমরা লগ নর্মালের সাথে এটাকে তুলনা করলাম। মিস্টার প্যারিটো এই সূত্রটা আবিষ্কার করে, এই তত্ত্বটা দেয় যে 20% মানুষ 80% সম্পদকে নিয়ন্ত্রণ করে। সেই তত্ত্ব অনুযায়ী তিনজনে স্যাটিসফাই কিনা সেটা দেখার চেষ্টা করলাম। দেখতে গিয়ে দেখলাম যে এই পাওয়ার ল ডিস্ট্রিবিউশন এবং প্যারিটো ডিস্ট্রিবিউশন 80-20% জন্য পারফেক্ট। কিন্তু লগ নর্মালের ক্ষেত্রে গিয়ে দেখলাম 80-20% সর্বক্ষেত্রে প্রযোজ্য নহে। কিছু কিছু ক্ষেত্রে লগ নর্মালও 80-20% তত্ত্বটা মেনে চলে। তো আমরা ট্রান্সফরমেশনের ক্ষেত্রে, প্যারিটো ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমেশনের ক্ষেত্রে 4টি ট্রান্সফরমেশন দেখেছি যেগুলো নর্মালাইজ করতে হেল্প করবে। এই ক্ষেত্রে মিন ম্যাক্স, জেড স্কোর, তারপর হচ্ছে লগ ট্রান্সফরমেশান, বক্স কক্স, এই কয়েকটা ট্রান্সফরমেশান আমাদের হেল্প করবে। তো এখন এই 4টা থেকে আমরা দুটোকে বেছে নিয়েছি, এটা নিয়ে বিস্তারিত ভবিষ্যতে আলোচনা করব। এবং প্যারিটো, পাওয়ার ল, লগ নর্মাল এরা কিভাবে কাজ করে তা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছি। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন, আমার সাথে সাথে থাকবেন, কমেন্ট করবেন এবং সবার জন্য দোয়া রইল। সবাই আমার জন্য শুভকামনা রাখবেন যেন আমি ভবিষ্যতে ভালো ভিডিও আনতে পারি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।